This video is made for education purpose only. আপনি কি দৈনন্দিন জীবনে ক্যাশে লেনদেন করেন? কত টাকা সর্বাধিক আপনি ক্যাশে লেনদেন করতে পারবেন? এই নিয়ম নতুন লাগু হয়েছে সরকারের তরফ থেকে। যদি নিয়ম না মেনে ক্যাশ আপনি লেনদেন করেন তাহলে আপনার 100% ট্যাক্স এবং জরিমানা হয়ে যেতে পারে। এই ট্যাক্স এবং জরিমানা থেকে বাঁচার জন্য নতুন নিয়ম আপনাদের প্রত্যেকের জানা দরকার। আপনারা যারা ভারতীয় রয়েছেন, ভারতের নতুন আইন অনুযায়ী আপনারা যদি ব্যাংকে ক্যাশ ডিপোজিট রাখেন, একটা লিমিটের বাইরে আপনি ক্যাশ ডিপোজিট ব্যাংকে রাখতে পারবেন না। বাড়িতে কত টাকার বেশি রাখা আইনত অপরাধ। একই সাথে কত টাকার বেশি ফিক্সড ডিপোজিট আপনি করতে পারবেন না ক্যাশে। একই সাথে আপনি আপনার ছেলেমেয়ের হাতে কত টাকা সর্বাধিক কিংবা আত্মীয়কে কত টাকা সর্বাধিক দান করতে পারবেন বা দিতে পারবেন, কিংবা আপনি প্রত্যেক দিন ক্যাশ কত টাকা খরচ করতে পারবেন, সব নিয়ম বেঁধে দিল কেন্দ্র সরকার। সমস্ত অফিসিয়াল সরকারি নিয়ম আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, এখানে সমস্ত ফাইন্যান্সিয়ালের ইনফরমেশন এবং সরকারি গভর্নমেন্ট রুলস সম্বন্ধে সমস্তটা জানতে পারবেন। প্রথমে এখানে আমি বলে রাখি কি কি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আলোচনা করব যে আপনি বাড়িতে কিংবা অফিসে সর্বাধিক কত টাকা নতুন রুলস অনুযায়ী রাখতে পারবেন এবং হাউ মাচ ক্যাশ ডিপোজিট উইথড্রল ইন সেভিং অ্যাকাউন্ট। আপনার সেভিং অ্যাকাউন্টে কত টাকা আপনি জমা করতে পারবেন কিংবা কত টাকা সর্বাধিক এফডি করতে পারবেন। একই সাথে হাউ মাচ ক্যাশ ডিপোজিট উইথড্রল ইন কারেন্ট অ্যাকাউন্ট, একই সাথে আপনার কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আপনি ডিপোজিট কিংবা উইথড্রল করতে পারবেন। একই সাথে হাউ মাচ ক্যাশ ফিক্সড ডিপোজিট অ্যালাউ, ফিক্সড ডিপোজিট সর্বাধিক কত টাকার করতে পারবেন। একই সাথে হাউ মাচ ক্যাশ লোন টেকেন অ্যান্ড রিপে, আপনি লোন কত টাকার নিতে পারবেন ক্যাশে। একই সাথে হাউ মাচ ক্যাশ প্রপার্টি ট্রানজ্যাকশন টু অ্যালাউ, আপনি কোনো প্রপার্টি কিনছেন বা জমি কিনছেন সেক্ষেত্রে আপনি কত টাকায় ক্যাশে লেনদেন করতে পারবেন নতুন নিয়ম অনুসারে। একই সাথে ক্যাশ গিফট ফ্রম দ্য রিলেটিভ অ্যান্ড নন রিলেটিভ, আপনার যে রিলেটিভ রয়েছে আত্মীয়, সেই আত্মীয়কে আপনি কত টাকা ক্যাশ দিতে পারবেন গিফট হিসাবে। একই সাথে যারা রিলেটিভ নয়, আত্মীয় নয়, তাদের কত টাকা ক্যাশ দিতে পারবেন সেটা বলবো। একই সাথে ক্যাশ সেল লিমিট ইন এ ডে, আপনি ধরুন বিজনেস করেন, যেমন হয়তো আপনার দোকান আছে বা কোনোভাবে কাউকে কিছু সেল করেন, সেক্ষেত্রে কত টাকা ক্যাশ আকারে আপনি নিতে পারেন বা কত টাকার ক্যাশ আকারে আপনি সেল করতে পারবেন। একই সাথে ক্যাশ এক্সাম্পেড লিমিট ইন এ ডে, আপনি কত টাকা ক্যাশ অ্যাকচুয়ালি খরচ করতে পারেন। আপনার কাছে টাকা আছে কিন্তু ক্যাশ কত টাকা খরচা করতে পারবেন। একই সাথে ডোনেশন অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স রুলস, যে আপনি ক্যাশে, আপনি অনেকে ভিক্ষুকরা আসলে আমরা দান করি, সেক্ষেত্রে কত টাকা আমরা দান করতে পারবো সর্বাধিক ক্যাশ আকারে পার ডে। একই সাথে টোটাল হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ক্যাশে আমরা কি হেলথ ইন্স্যুরেন্স নিতে পারবো, কি রুলস রয়েছে, সমস্তটা এক্সপ্লেন করব স্টেপ বাই স্টেপ। সমস্ত তথ্য জানতে পারবেন সরকারি নতুন রুলস অনুযায়ী। প্রথমেই বলে রাখি, আপনি আপনার বাড়িতে অর্থাৎ ক্যাশ হোল্ড অ্যাট হোম অ্যান্ড অফিস, আপনি আপনার বাড়িতে কিংবা অফিসে কত টাকা সর্বাধিক রাখতে পারবেন। দেখুন, এখানে ক্যাশ রাখার বাড়িতে কিংবা অফিসে কোনো লিমিট নেই। আপনার যত ইচ্ছে আপনি বাড়িতে ক্যাশ রাখতে পারেন কিংবা আপনি বিজনেস পারপাসে ক্যাশ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে শুধু বলা হয়েছে যখন সার্চ হবে, বাড়িতে সার্ভে হবে কিংবা রেট পড়বে, তখন কিন্তু আপনার ক্যাশ কোথা থেকে এসছে, কোথা থেকে সেই ক্যাশটা আপনি বাড়িতে রেখেছেন বা অফিসে রেখেছেন, তার অফিসিয়াল সোর্স আপনাকে বলতে হবে। যেমন ধরুন ভ্যালিড সোর্সেস কী কী হতে পারে, আপনি ক্যাশ উইথড্রল করেছেন ব্যাংক থেকে কিংবা এটিএম থেকে, হতে পারে আপনি এগ্রিকালচার থেকে ইনকাম করেছেন, কিংবা হতে পারে আপনি পাস্ট বা আগে কোনো সেভিংস অ্যাকাউন্ট ছিল সেখান থেকে টাকা তুলেছেন, কিংবা হতে পারে আপনাকে কেউ গিফট করেছে, সেটা রিলেটিভ হতে পারে, নন রিলেটিভও হতে পারে। একই সাথে আপনি কোনো অ্যাসেট অর্থাৎ গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, জমি হতে পারে, সেল করেছেন, সেখান থেকে বেচে সেই টাকাটা বাড়িতে কিংবা অফিসে রেখেছেন। তো যে কারণেই টাকাটা আসুক না কেন, সেটা কোথার থেকে নিয়েছেন তার প্রপার রিসিপ্ট কিন্তু প্রয়োজন, ঠিক আছে? না হলে কিন্তু আপনার ওপর
পেনাল্টি লাগতে পারে, আপনাকে জরিমানা দিতে হতে পারে। কত টাকা জরিমানা দিতে হবে? যদি সঠিকভাবে ভ্যালিড সোর্স না দিতে পারেন, যদি ইফ সোর্স ক্যান নট বি এক্সপ্লেনড, অর্থাৎ আপনি সঠিকভাবে এক্সপ্লেন করতে পারলেন না যে এই টাকাটা কোথা থেকে আপনার কাছে এসছে, তাহলে কিন্তু ও এতদিন ধরে ছিল না, এখন বলে দেওয়া হয়েছে 1 এপ্রিল 2026 থেকে এই নতুন রুলস লাগু হচ্ছে বা হয়েছে, যেখানে কিন্তু আপনি টোটাল আগে যেটা ছিল সেটা হচ্ছে 78% কিন্তু পেনাল্টি ছিল। এপ্রিল মাস থেকে যে ট্যাক্স থাকবে সেই ট্যাক্স থাকবে 30%, এর একই সাথে 25% থাকবে স্যার ট্যাক্স অ্যান্ড স্যাস থাকবে 4%, এবং পেনাল্টির কথা যদি বলি সেটা হবে 200%। টোটাল যদি হয় তাহলে আপনার ট্যাক্স এবং পেনাল্টি মিলিয়ে টোটাল হিসাবে যদি ধরি তাহলে 117% প্লাস যে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টও আপনাকে দিতে হবে। আপনার টাকার যদি আপনি হিসাব না দিতে পারেন তাহলে আপনাকে টোটাল 117%এরও বেশি কি হচ্ছে টোটাল এক্সট্রা অ্যামাউন্ট বা ট্যাক্স কিংবা পেনাল্টি কিংবা পানিশমেন্ট হিসাবে জরিমানা দিতে হবে সরকারকে। ঠিক আছে, এবার কথা হচ্ছে এখানে বিজনেসের জন্য কি রুলস রয়েছে? বিজনেসের জন্য একই রুলস। যদি আপনি ক্যাশ চেকবুক থাকে আপনার, আর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, আপনি উইথড্রল করলেন, উইথড্রল প্রুফ দেখালেন, কিংবা আপনার বিজনেসের রেকর্ড রয়েছে, সেগুলো যদি চেক করা হয় যখন আপনার বিজনেসে রেট পড়লো বা কিছু, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু যেটা বললাম 117% কিন্তু আপনার ট্যাক্স এবং পেনাল্টি মিলিয়ে জরিমানা হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে আপনি ক্যাশ ডিপোজিট, আমরা ব্যাংকে টাকা রাখি, ক্যাশ ডিপোজিট কত উইথড্রল কিংবা আমরা ব্যাংকে রাখতে পারবো, মানে সেভিংস অ্যাকাউন্টে। সাধারণ মানুষ যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখে, কত টাকা জমা দিতে পারবো, কত টাকা তুলতে পারবো। এক্ষেত্রে ক্যাশ ডিপোজিট যদি এফডিতে ডিপোজিট করি তাহলে 10 লাখ পর্যন্ত আমরা ক্যাশ রাখতে পারবো। মানে এরকম ব্যাপারে 10 লাখ টাকা আমরা রাখতে পারবো না, 10 লাখ টাকা পারবো না, কিন্তু 9,90,000 পর্যন্ত বা 9,99,000 আমরা রাখতে পারবো। 10 লাখের কম টাকা আমাদের কিন্তু ক্যাশ ডিপোজিট করতে হবে। এবার ধরো আমরা অনলাইনে অনেকে ডিপোজিট করি, আগের টাকা ডিপোজিট করি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ক্যাশ আকারে ব্যাংকে গিয়ে 10 লাখ টাকার কম ফিক্সড ডিপোজিট করতে পারবে। আর যদি 10 লাখ টাকা পর্যন্ত ক্যাশে ডিপোজিট করেন তাহলে কিন্তু অটোমেটিক ইনকাম ট্যাক্সের কাছে আপনার সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে। তো এতে মাথায় রাখবেন, অনলাইন এফডি ডিপোজিটও যদি করেন তাহলে কিন্তু 10 লাখের বেশি করা যাবে না এক বছরে। ঠিক আছে, 10 লাখই লিমিট রয়েছে, 10 লাখের কম করতে হবে। এবং যদি আপনি নিউ কোনো এফডি নেই, দেখা যাচ্ছে আপনি রিনিউ করছেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই ধরুন আগে আপনি 1 বছর আগে 20 লাখ টাকা করে জমিয়েছিলেন, সেটা আবার ভেঙে গেল, আবার আপনি করলেন, সেটাই কোনো সমস্যা নেই। কিন্তু ক্যাশ ডিপোজিটে আপনি 10 লাখ টাকা কিংবা এমনি অনলাইনেও 10 লাখ টাকার বেশি এফডি বা ফিক্সড ডিপোজিট আপনি বছরে করতে পারবেন না নতুন করে। এবার অ্যাপ্লাইয়ের কথা যদি বলি যে কী কী ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, দেখুন অনেকে ভাবছে ফিক্সড ডিপোজিট মানে একবারে হয়তো 10 লাখের বেশি করতে পারবেন, এমন না। বছরে আপনি 1000 একটা এফডি করুন, প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে। মানে আপনার ধরুন একটা অ্যাকাউন্ট রয়েছে এফডি কিংবা মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, কোনো সমস্যা নেই, কিংবা আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারে একজন মানুষের টোটাল সিঙ্গেল অ্যাকাউন্ট কিংবা অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, টোটাল সব ব্যাঙ্ক মিলিয়ে 10 লাখের বেশি কিন্তু আপনি এফডি করতে পারবেন না, এবং ক্যাশেও সেটা করতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু নতুন রুলস অনুযায়ী। একই সাথে এখানে বলে দেওয়া আছে সেটা ব্যাংক শুধু না, ব্যাংক আমি বললাম, ব্যাংক ছাড়াও আপনি কোঅপারেট ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, এনএফএসসি হতে পারে, নিধি আয়োগ হতে পারে, সব মিলিয়ে টোটাল 10 লাখের বেশি ফিক্সড কিছু আপনি করতে পারবেন না। এবং যদি আপনার কাছে সেম যদি আপনি করেন তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স অফিসারের কাছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে সরাসরি আপনার সমস্ত তথ্য ব্যাংকে রয়েছে, কেওয়াইসি রয়েছে, সরাসরি ইনকাম ট্যাক্সের কাছে পাঠিয়ে দেবে, এবং ইনকাম ট্যাক্স আপনার কাছে কিন্তু রীতিমতো জবাব চাইবে, আপনার কাছে কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে। এক্ষেত্রে অনেকে 1 কোটি টাকাও ফিক্সড ডিপোজিট করতে পারে, কোনো সমস্যা নেই। এখানে করতে পারবেন না মানে করলে আপনার কাছে নোটিশ আসবেই আসবে। এবার এখানে যদি আপনি ধরুন 1 কোটি টাকা কারোর কাছে আছে, সে তো আর বাড়িতে রেখে দেবে না, সে ব্যাংকে 1 কোটি টাকা রেখেছে, তাহলে কি হবে, আপনি ধরুন পোস্ট অফিস সব মিলিয়ে 1 কোটি টাকা রেখেছেন, এবং সেই 1 কোটি টাকা যে রেখেছেন বা 10 লাখের বেশি যদি রেখে থাকেন, সরাসরি আপনার ইনফরমেশান ইনকাম ট্যাক্স
অফিসে চলে যাবে, ইনকাম ট্যাক্স অফিসার আপনাকে নোটিশ পাঠাবে এবং আপনি কি হচ্ছে এক্সপ্লেন করবেন যে ক্যাশটা কোথা দিয়ে পেয়েছেন বা আপনার কাছে যে টাকা এফডিতে রেখেছেন বা ক্যাশে 10 লাখ টাকার বেশি রেখেছেন সেটা কোথা দিয়ে এনেছেন সেটা ওনাকে আপনি এক্সপ্লেন করে দেবেন। যদি এক্সপ্লেন করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কেন সেই অনুযায়ী আপনি ট্যাক্স দিয়েছেন, যে অনুযায়ী ইনকাম করেছেন। আর যদি না দিতে পারেন তাহলে 117% আগের মতো আপনাকে পেনাল্টি বা জরিমানা করা হবে। বুঝতে পেরেছেন? দ্বিতীয় ও বলে রাখি যে ক্যাশ ডিপোজিট উইথড্রল বললাম সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কি, যারা হচ্ছে বিজনেস করছেন কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে সেই 10 লাখের বদলে 50 লাখ টাকা আপনি করতে পারেন, মানে 50 লাখ পর্যন্ত আপনি কি হচ্ছে ফিক্সড ডিপোজিট করতে পারেন বা এফডি করতে পারেন কিংবা রাখতে পারেন। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টের টোটাল 50 লাখ পর্যন্ত আপনি রাখতে পারেন যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে বা কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে, এবং সেখানেও টোটাল 4-5টা কারেন্ট অ্যাকাউন্ট থাক, সব মিলিয়ে 50 লাখ টাকা পর্যন্ত লিমিট রয়েছে। এর বেশি যদি আপনি কারেন্ট অ্যাকাউন্টে জমা রাখেন তাহলে কিন্তু সেম আপনার সমস্ত ইনফরমেশন ব্যাংক কিংবা পোস্ট অফিস যে কোনো একটা ডিপার্টমেন্টের চোখে পড়বে, সরাসরি ইনকাম ট্যাক্স অফিসে ইনফর্ম করে দেবে এবং আপনার কাছে নোটিশ আসবে, এবং যখন নোটিশ আসবে তখন আপনি যদি এক্সপ্লেন করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো রকম চার্জেস দিতে হবে না, এবং যদি এক্সপ্লেন না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 117% এর জরিমানা নিতে হবে টোটাল যেটা বললাম। তো এক্ষেত্রে সমস্যা নেই, আপনি যদি টোটালটা বলতে পারেন, ধরুন আপনার 1 কোটি টাকার বিজনেস আছে, বিজনেসের সমস্ত ডিটেলস আছে, কোনো সমস্যা নেই। একই সাথে ধরুন আপনি অ্যাকাউন্ট থেকে উইথড্রল করছেন, উইথড্রল করতে গেলেও কিন্তু আপনাকে 2% টিডিএস কাটবে, এবং সেটা আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন টিডিএস কাটবে অ্যাবভ 1 করোড়, মানে 1 কোটি টাকার ওপরে যদি আপনার কারেন্ট অ্যাকাউন্টের লেনদেন হয় তাহলেই কাটবে, এবং আপনি যদি এখানে 3 কোটি টাকা তোলেন, কোঅপারেটিভ সোসাইটি হয়, তাহলে 3 কোটি টাকা পর্যন্ত যদি আপনি তোলেন তাহলে 2% কিন্তু টিডিএস কাটবে, যেটা আপনি ইনকাম ট্যাক্স থেকে সেই টাকাটা নিয়ে নিতে পারবেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং যেটা বললাম এই সমস্ত রিপোর্টিং যেই 50 লাখের ওপরে হবে রিপোর্টিং কিন্তু ব্যাংক কিংবা কোঅপারেটিভ ব্যাংকিং বা পোস্ট অফিস সরাসরি ইনকাম ট্যাক্স অফিসে দিয়ে দেবে। আর যদি সমস্ত তথ্য উইথড্রল করুন কিংবা জমা দেন সমস্ত তথ্য যদি ঠিকঠাক দিতে পারেন মানে তাহলে কিন্তু আপনার আর 117% কাটবে না। যদি না দিতে পারেন, তথ্য না দিতে পারেন, ডিটেলস না দিতে পারেন, রেকর্ড না থাকে, তাহলে কিন্তু আপনার থেকে 117% জরিমানা নেওয়া হবে। বুঝতে পারছেন? এবার বলে রাখি, ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করতে চান অ্যাজ এ পার্সন, তাহলে কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট বললাম 10 লাখ পর্যন্ত আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন, এবং অনলাইনেও 10 লাখ পর্যন্ত করতে পারেন, ক্যাশেও করতে পারেন, অনলাইনেও করতে পারেন 10 লাখ পর্যন্ত। 10 লাখের বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। 10 লাখের বেশি যদি হয় তাহলে যেটা বললাম আপনার যে ব্যাংকে করবেন সেই ব্যাংক কিন্তু সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে সরাসরি আপনার তথ্য প্রেরণ করবে এবং আপনার কাছে নোটিশ আসবে, সেখানে কিন্তু আপনার সিএকে দিয়ে সরাসরিভাবে এক্সপ্লেন করতে হবে। যদি এক্সপ্লেন না করতে পারেন 117% আপনাকে এক্সট্রা দিতে হবে। ঠিক আছে, ধরুন আপনার কাছে রয়েছে 10 লাখ টাকা, আপনি ফিক্সড ডিপোজিট করেছেন, আপনার নোটিশ এসছে, আপনি বলতে পারছেন না যে কোথা থেকে 10 লাখ টাকা পেয়েছেন, তাহলে কিন্তু আপনাকে প্রায় 12 লাখ টাকা মতো দিতে হবে, মানে জরিমানা সমেত 12 লাখ টাকা মতো সরকারকে দিতে হবে। ঠিক আছে, তো সেই কারণে 10 লাখের ওপরে যখন ফিক্সড ডিপোজিট করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন, আপনার রেকর্ড রাখবেন কোথা থেকে কি করছেন, তাহলে কোনো অসুবিধা নেই। এবং ক্যাশ লোন নিচ্ছেন আপনি, ধরুন লোন নিয়ে আমরা অনেক সময় টাকার প্রয়োজন পড়ে আমরা লোন নিই, লোনের ক্ষেত্রে কি বা রিপে, আমরা যখন রিপে করি কত টাকা ক্যাশে লোন নিতে পারবো কিংবা রিপে করতে পারবো। দেখুন, ক্যাশে লোন নিতে পারবো 20,000-এর কম, 20,000 টাকা কিন্তু অ্যালাউ নেই। ধরুন আপনি 5 লাখ টাকা লোন নিচ্ছেন, কোনো অসুবিধা নেই, আপনি ক্যাশে যে লোনটা নেবেন, ক্যাশে লোন নেবেন সেটা কিন্তু 20 লাখের কম হতে হবে, 20,000-এর কম হতে হবে, 20,000-এর কম হতে হবে। আপনি ক্যাশে লোন নিতে পারেন 19,999 টাকা নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 20,000 নিতে পারবেন না, এটা আইনত করা যাবে না, ক্যাশ নেওয়া যাবে না লোন হিসাবে। আপনি রিপে করছেন, মানে লোন নিয়েছেন, লোনের ইএমআই দিচ্ছেন, মাসে যদি ইএমআই দেন, ধরেন আপনি 20,000 টাকা ইএমআই দিচ্ছেন, সেই ইএমআই কিন্তু ক্যাশে দেওয়া যাবে না, আপনি অনলাইন করতে পারেন, ইউপিআই করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে কি হচ্ছে ক্যাশে দিতে গেলে ক্যাশে সর্বাধিক আপনি ইএমআই দিতে পারবেন 19,999 টাকার, মানে 20,000 টাকার কম
আপনার ইএমআই কিন্তু ক্যাশে আপনি রিপে করতে পারবেন। আর লোনও ক্যাশে যদি নিতে চান তাহলে 20,000-এর বেশি কিন্তু নিতে পারবেন না। এবং সেক্ষেত্রে যদি ধরা পড়েন তাহলে কিন্তু 100%, যেহেতু এটা অফলাইনে, সেক্ষেত্রে ধরা যদি আপনি পড়েন কোনোভাবে তাহলে 100% কিন্তু পেনাল্টি এখানে রয়েছে। এবং এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট মানে যখন নিচ্ছেন তখন কে পেমেন্ট করছে, ডিম্যান্ড ড্রাফট এবং ব্যাংকের ট্রানজ্যাকশান এগুলো কিন্তু চেক করা হয়, ঠিক আছে? তো আপনি করতেই পারেন। এর থেকে ধরুন বেশি রিপে করছেন, ইএমআই দিচ্ছেন 1 লাখ টাকা মাসে, তাও কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না। কিন্তু সেক্ষেত্রে আপনি ইউপিআই করতে পারেন, এনএফটি করতে পারেন, আরটিজিএস করতে পারেন, নেট ব্যাংকিং করতে পারেন, ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। মাল্টিপল অপশান রয়েছে, সেগুলোতে আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর যদি 20,000 টাকার বেশি ক্যাশে লোন নেন কিংবা আপনি ক্যাশের ইএমআই ভরেন, তাহলে যদি সরকার জানতে পারে তাহলে কিন্তু 100% আপনাকে জরিমানা দিতে হবে। এবার কথা হচ্ছে যে ক্যাশ প্রপার্টি ট্রানজ্যাকশান। ক্যাশ প্রপার্টি ট্রানজ্যাকশানের কথা যদি বলি, ধরুন আপনি জমি কিনছেন, জমি দাম অনেক হতে পারে, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 100 কোটিও হতে পারে দাম, কিন্তু ক্যাশে সর্বাধিক কত লেনদেন করতে পারবেন? ক্যাশ টাকায় ধরুন আপনি বুকিং করছেন একটা প্রপার্টি বা জমি বুক করছেন, তার জন্য অ্যাডভান্স দিচ্ছেন। অ্যাডভান্স হিসাবে 20,000 টাকা দিতে পারবেন না, 19,999 টাকা সর্বাধিক দিতে পারবেন। 20,000 টাকা বা 20,000 টাকার বেশি আপনি ক্যাশে অ্যাডভান্স হিসাবে দিতে পারবেন না। যদি আপনি রিফান্ড চান, সেটাও কিন্তু মানে ধরুন আপনি কাউকে দিয়েছেন, রিফান্ড হিসাবে সেই টাকাটা চান, যে অ্যাডভান্স দিয়েছিলেন এখন জমিটা নিতে চান না, সেই টাকাটা ফেরত চাইছেন, তাও কিন্তু ওই 20,000 টাকা যেহেতু দেওয়ার লিমিট নেই, সেরকম রিফান্ড হিসাবে 20,000 টাকার কম আপনি রিফান্ড হিসাবে পেতে পারেন। সেই কারণে 20,000 টাকার বেশি যখনই আপনি অ্যাডভান্স হিসাবে দেবেন তখন কিন্তু অনলাইনে করবেন, ক্যাশে করবেন না। সরকারি অফিসিয়াল সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু 20,000 টাকার কমই আপনি প্রপার্টিতে অ্যাজ এ অ্যাডভান্স হিসাবে কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে? এবার ক্যাশ রিসিপ্ট, ধরুন আপনি একটা প্রপার্টি কিনছেন, আপনার দাম রয়েছে 5 লাখ টাকা, আপনি সর্বাধিক কিন্তু ক্যাশে 2 লাখ টাকার কম, 2 লাখ টাকার কম মানে 1,99,999 টাকা পর্যন্ত আপনি এই ক্যাশে দিতে পারবেন। আর বাদ বাকি সমস্ত কিছু কিন্তু সমস্ত টাকা অনলাইন কিংবা এনএফটি কিংবা আরটিজিএস যে কোনো একটা মাধ্যম দ্বারা আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে ক্যাশে আপনি 2 লাখ টাকার বেশি প্রপার্টি কিনতে পারবেন না। ক্যাশে 2 লাখ টাকার কম আপনাকে দিয়ে প্রপার্টি কিনতে হবে, না তো জানতে পারলে 100% কিন্তু পেনাল্টি নেওয়া হবে। আপনি কি করতে পারেন? চেকের মাধ্যমে করতে পারেন, ড্রাফটের মাধ্যমে করতে পারেন, ব্যাংক ট্রানজ্যাকশন করতে পারেন, ডিজিটাল করতে পারেন, ইউপিআই করতে পারেন, কোনো সমস্যা নেই, অনলাইনে করতে পারেন। এবার কথা হচ্ছে কাউকে গিফট দিচ্ছেন, অনেকেই হয় একটা মেয়ের বিয়ে হচ্ছে, মেয়েকে গিফট দিচ্ছে ক্যাশ, যে 50,000 টাকা নে তুই বা 2 লাখ টাকা নে, দিয়ে দিল, ক্যাশে দিয়ে দিল। আগেকার দিনে হতো, কিন্তু এখন এটা রুলস অনুযায়ী ক্যাশের গিফট রুলসও বলে দিয়ে হয়েছে। ধরুন আপনি রিলেটিভ, আপনার যে রিলেটিভ আছে, আপনি রিলেটিভদের থেকে টাকা নিচ্ছেন, আপনি 2 লাখ টাকার বেশি গিফট দিতে পারবেন না, মানে জিনিস দিতে পারবেন, গিফট কিনে জিনিস দিতে পারবেন, কিন্তু 2 লাখ টাকা ক্যাশ আপনি কাউকে গিফট করতে পারবেন না। 2 লাখ টাকার কম ক্যাশ আপনাকে গিফট করতে হবে, মানে আপনি 1,99,999 টাকা গিফট করতে পারেন, 2 লাখ টাকা বা 2 লাখ টাকার বেশি গিফট করতে পারবেন না। এক্ষেত্রে পার পার্সনের কথা বলছি। আপনার ফ্যামিলিতে ধরুন 2 জন আছে, মানে মেয়েকে গিফট করতে চাই, বাবা মা 2 জন মিলিয়ে 4 লাখ টাকা গিফট করতে পারে, 2 জন মিলিয়ে 4 লাখ টাকা, মানে পার পার্সন কিন্তু 2 লাখ টাকার বেশি ক্যাশে গিফট করতে পারবে না। আর এই গিফটটা যদি ট্যাক্স ফ্রি হয় তাহলেই কিন্তু ভ্যালিড হবে। এবং এর থেকে বেশি যদি করতে চান, যে 10 লাখ 15 লাখ টাকা আপনার রিলেটিভকে গিফট হিসাবে বা এমনি দিতে চান, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক ট্রানজ্যাকশান আপনাকে করতে হবে, ইউপিআই করতে হবে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। রিলেটিভ বলতে কে পড়ে রিলেটিভের মধ্যে? হাজব্যান্ড, ওয়াইফ, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, চিলড্রেন, এই সমস্ত রিলেটিভ যারা রয়েছে কো রিলেটিভ, এবং আপনার মায়ের ফ্যামিলিও আপনার রিলেটিভের মধ্যেই পড়ে, তাদের করতে পারেন। এবং নন রিলেটিভ, ধরুন আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি বাইরের কোনো ফ্রেন্ডকে করতে চান, ধরুন সেক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত করতে পারেন। 50,000 টাকার কম আপনাকে করতে হবে, মানে 49,999 টাকা পর্যন্ত করতে পারেন, এর বেশি করতে পারবেন না। আর সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে। আর এক্ষেত্রে রিলেটিভকে
1,09,99 টাকা দিতে পারেন, কিন্তু ফ্রেন্ডকে দিতে পারেন না। যদি 50,000 থেকে 1,09,99,000 টাকা বা 2 লাখ টাকা পর্যন্ত দেন, তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার বলি ক্যাশে যদি আপনি দেন তাহলে কি করতে হবে। কাউকে ধরুন 2 লাখ টাকা দিচ্ছেন, তাহলে কি করতে হবে, আপনার যে ট্যাক্স স্ল্যাব আছে সেই অনুযায়ী ট্যাক্স তো দিচ্ছেন, তার সাথে 100% পেনাল্টি দেবেন। অর্থাৎ কাউকে যদি 2 লাখ টাকা দেন, তাহলে 2 লাখ টাকা যদি ক্যাশে দেন, আরও 2 লাখ টাকা আপনাকে জরিমানা হিসাবে দিতে হবে। তো নিয়ম অনুযায়ী আপনি 2 লাখ টাকা ক্যাশে দিতে পারেন, না হলে আপনি অনলাইন করুন, 1 টাকাও আপনাকে দিতে হবে না। এক্ষেত্রে কি কি কেস হতে পারে, এখানে তো আত্মীয় স্বজনকে যে কোনো কারণে, নিজের আত্মীয়কে যে কোনো কারণে আপনি দিতে পারেন, কিন্তু এখানে প্রপার কারণ হওয়া চাই। হয়তো কারোর বিয়ে রয়েছে, ঠিক আছে, বা কোনো রকম অসুস্থতার মধ্যে রয়েছে, বা যে কোনো কারণ একটা প্রপার ভ্যালিড রিজন দরকার, তাহলেই কিন্তু আপনি ক্যাশে এই টাকাটা দিতে পারবেন। ঠিক আছে, বড় অ্যামাউন্ট কোনো কারণ ছাড়া কিন্তু দেওয়া যাবে না। এবার হচ্ছে ক্যাশ সেল লিমিট। ধরুন আপনার ছোটোখাটো বিজনেস রয়েছে, হতে পারে আপনার ফুচকার দোকান রয়েছে, যাই হোক না কেন, বা আপনি ধরুন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন, তাহলে আপনার ক্যাশ হিসাবে ক্যাশ রিসিভ, মানে প্রত্যেক দিন আপনার সেল হয়, কেউ অনলাইন করে কেউ ক্যাশে করে, ক্যাশে যারা করে তার 2 লাখের কম ক্যাশ আপনি কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, মনে রাখতে হবে। এবং এটা কিন্তু একজন পার্সনের থেকে, ধরুন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, একটা মানুষের বিল হয়েছে 3 লাখ টাকা, তো 3 লাখ টাকা আপনি ক্যাশে করতে পারবেন না, 2 লাখ টাকা আপনি ক্যাশে নিতে পারবেন। ঠিক আছে, 3 লাখ টাকা যদি নেন, যে দিচ্ছে তার তো হবেই, অ্যাজ এ কোম্পানি কিংবা দোকানদার হিসাবে আপনি 2 লাখ টাকা যদি বেশি নেন, তাহলে আপনার ওপরেও কিন্তু পেনাল্টি পড়বে। ক্যাশ সেল আপনি 2 লাখের বেশি করতে পারবেন না একজন ইউজারকে। ঠিক আছে, তাহলে আপনার 100% কিন্তু পেনাল্টি পড়বে। ঠিক আছে, একদিনে 2 লাখের বেশি একজন কাস্টমারের থেকে আপনি ক্যাশ নিতে পারবেন না, অনলাইনে নিতে পারবেন। এবং সেটা জিএসটিতে যদি নেন, মানে 2 লাখ টাকাও যদি ক্যাশ নেন, সেক্ষেত্রে জিএসটিতে সেটা জিএসটিতে কিন্তু অ্যালাউ করতে হবে, জিএসটিতে কিন্তু প্রপার ইনভয়েস দিতে হবে। ঠিক আছে, আর যদি অনলাইন সেল করেন তাহলে কোনো রকম রেস্ট্রিকশন নেই, আপনি 1 কোটি টাকাও নিন একজনের থেকে, কোনো সমস্যা নেই অনলাইন ট্রানজ্যাকশন করলে। ঠিক আছে, এর পরবর্তী বিষয় হচ্ছে ক্যাশ এক্সপেন্স লিমিট, মানে আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রতিদিন কত টাকা ক্যাশে খরচ করতে পারবেন। মানে আমার কাছে টাকা আছে কিন্তু আমি খরচ করে দিলাম, ক্যাশ রয়েছে, তাহলে কিন্তু হবে না। নতুন রুলস অনুযায়ী আপনি বিজনেসের জন্য যদি খরচ করেন, তাহলে 10,000 টাকা কম আপনাকে ক্যাশে খরচা করতে হবে। আর যদি পার পার্সন পার ডে প্রত্যেক দিন 10,000-এর কম আপনি ক্যাশে খরচা করতে পারবেন যদি বিজনেসম্যান হয়ে থাকেন, অফিসিয়াল রুলস অনুযায়ী, না তো 100% কিন্তু আপনাকে পেনাল্টি দিতে পারে। ঠিক আছে, এবং ধরুন আপনি ট্রান্সপোর্টেশন করছেন, যাতায়াত করছেন, যার জন্য যাতায়াতের জন্য সর্বাধিক 35,000 টাকা লিমিট রয়েছে, 35,000 টাকা পার পার্সন আপনি ক্যাশে খরচ করতে পারেন। হ্যাঁ, এবার যদি অনলাইনে দেখা যাচ্ছে আর ফ্লাইটের টিকিটই 50,000 টাকা, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই অনলাইনে কাটলে। এখানে কিন্তু ক্যাশের কথা বলছি, 35,000 টাকার বেশি আপনি যাতায়াতে খরচ করতে পারবেন না পার ডে, ক্যাশ হিসাবে খরচ করতে পারবেন না। একই সাথে 10,000 টাকা কিন্তু লিমিট রয়েছে, 10,000 টাকার কম আপনাকে লিমিট মানে খরচ করতে হবে ক্যাশে, এবং 10,000 টাকার বেশি করলে কিন্তু সমস্যা হবে ক্যাশে। আর আদারওয়াইজ যদি ব্যাংক ইউপিআই চেকে করেন, এর কোনো লিমিট এখানে কিন্তু নেই। এবার হচ্ছে ডোনেশন এবং হেলথ পলিসি। আচ্ছা, আমরা অনেক সময় কোনো ভিক্ষুক আসে তাকে দান করি, বা কোনো চ্যারিটিতে অনেকে দান করে, সেক্ষেত্রেও লিমিট রয়েছে ক্যাশ চ্যারিটির ক্ষেত্রে। যদি আপনি কাউকে ডোনেট করতে চান, তাহলে 2,000-এর ওপরে ক্যাশে ডোনেট করা যাবে না। মানে ধরুন কোনো ভিখারি রয়েছে, আপনি 5,000 টাকা দিতে চাইছেন ভিক্ষুককে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 5,000 টাকা দিতে পারবেন না ক্যাশে, আপনাকে 2,000-এর কম ক্যাশে দিতে হবে অফিসিয়াল নিয়ম অনুযায়ী। আর 2,000-এর বেশি যদি দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি যদি দিতে চান অনলাইনে দিতে পারেন, অফলাইনে বা ক্যাশে কিন্তু 2,000-এর কম আপনাকে ডোনেট করতে হবে কিংবা দান করতে হবে, 2,000-এর বেশি আপনি দান করতে পারবেন না। হেলথ ইন্স্যুরেন্স আপনারা ক্যাশে নিতে পারবেন না, হেলথ ইন্স্যুরেন্স আপনাকে অনলাইনে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি বেনিফিটও পাবেন। ঠিক আছে, এবং ধরুন আপনি হেলথ চেক আপ করাচ্ছেন, বা কোনো হাসপাতালে গিয়ে আপনি রীতিমতো আপনাদের পরিবারের বা কাউর চিকিৎসা করাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু 5,000 পর্যন্ত আপনি ক্যাশ দিতে পারেন, আর বাদবাকি সমস্তটা অনলাইনে দিতে হবে এমনটি বলা আছে। আর বাদবাকি অনলাইনে যদি করতে চান কোনো লিমিট নেই, আপনি অনলাইনে যত ইচ্ছা করতে পারেন, সেটা ক্যাশেই শুধু রেস্ট্রিকশান রয়েছে, অনলাইন বা ব্যাংকে
মাধ্যমে বা ইউপিআই এর মাধ্যমে যত ইচ্ছে আপনি খরচ করতে পারেন, কোনো লিমিটেশন কিন্তু এখানে নেই। তো এটা কিন্তু এ মাসের 1 তারিখ থেকে লাগু হয়ে যাবে সমগ্র ভারতব্যাপী, যেটা অফিসিয়ালভাবে নতুন নিয়ম ক্যাশ লেনদেনের উপর জারি করা হয়েছে। আপনাদের সমস্তটা জানালাম, বাদবাকি এই নিয়ম সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।